সুব্রত মণ্ডলের পরিবারের কথা। শুধু একা সুব্রত মণ্ডলের পরিবার নয়, আপনারা জানেন যে অশান্ত সময় এরকম অজস্র হিন্দু পরিবার যারা প্রাণ হাতে করে পালিয়ে এসেছিলেন, যারা এর আগে চলে এসেছেন, এর আগে 70-এর দশকে, 60-এর দশকে, 80-এর দশকে, তারা জানেন যে কি ভয়াবহ পরিস্থিতিতে নিজের ভিটেমাটি ছাড়তে হয়। এবং সেই সময় আজকে সুব্রত মণ্ডলের ঘটনা যখন আমি শুনছিলাম, আমি অবাক হয়ে গেছি। মানুষ দেশ ছাড়ে কেন? নিজের ধর্ম নিয়ে বেঁচে থাকার জন্য এবং নিজের পরিবার পরিজনের সুরক্ষার জন্য, স্ত্রী মেয়ের সম্মানের জন্য। সেই সুব্রত মণ্ডলের কন্যা সন্তান নিখোঁজ, তাকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। জায়গায় জায়গায় আবেদন করেছেন, চিঠি লিখেছেন, এবং কেন চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর দপ্তরে, কেন চিঠি লিখেছেন সিএর দপ্তরে, সেই রাগে তাকে জোর করে 1.5 বছর জেলে ফেলে রাখা হলো। তার সঙ্গে চলে আসা কিছু মুসলিম পরিবারও ছিল, তারা কিন্তু সেখানে মুক্তি পেয়ে গেছে, কোনো কাগজ ছাড়া, কোনো ডকুমেন্টস ছাড়া। তারা এই মুহূর্তে কোথায় আছে, কোন ভিড়ে মিশে আছে, কোন জায়গায় গিয়ে কি নামে ভোটার তালিকায় নাম তুলে বসে আছে, তা সুব্রত মণ্ডলরা জানেন না। কিন্তু আমি বলছি, ভারতের যেখানে একটা ভাবমূর্তি রয়েছে, ভারতের একটা পলিসি রয়েছে আমাদের দেশের, সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এরকম রাজত্ব, এরকম স্বেচ্ছাচারী শাসন চললো কি করে, কোন ভরসায়, কোন অধিকারে? আমি শুরু করব অঙ্কনকে দিয়ে। অঙ্কন, এই খবরগুলো পেয়েছিলেন আপনারা তো পেয়েছিলেন নিশ্চয়ই আগে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হিন্দু বিরোধী এবং উদ্বাস্তু বিরোধী মুখ্যমন্ত্রী সারা দেশে কোথাও নেই। এই খবর বলে নয়, আমরা 2024-এর অগাস্ট মাস থেকে যখন বাংলাদেশ আবারও রাজনৈতিকভাবে সামাজিকভাবে উত্তপ্ত হয়, বহু হিন্দু শরণার্থী, বহু হিন্দু মানুষ যারা অত্যাচারিত হচ্ছিলেন, হিন্দু বাঙালি ওপার বাংলায় ধর্মীয় অত্যাচারের শিকার হচ্ছিলেন, তারা যদি প্রাণে বাঁচতে ভুলবশত এপার বাংলায় চলে আসছিলেন, তৎক্ষণাৎ বিভিন্ন জায়গায় মানে বর্ডার সংলগ্ন থানায় তৃণমূল কংগ্রেসের একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, একদম কড়া নির্দেশ ছিল যে যদি হিন্দু কেউ পালিয়ে আসে তাকে আটকে দাও, সে যেন কোনো মতে না আসতে পারে। সে যদি এখানে এসে বিএসএফ এর সামনে, বহু হিন্দু চিৎকার করে বলছিলেন, আমরা দেখেছি সেই যন্ত্রণা, যে বিএসএফ এর সামনে রাখো, না হলে আমাদের গুলি করে মেরে দেবে, আমরা কাঁটাতার পেরোচ্ছি না, কিন্তু বিএসএফ এর সামনে থাকি, সেখানে নিরাপদ বোধ করছি। তবুও থানা থেকে বিভিন্ন পুলিশ বনগাঁর, বসিরহাটের, এমনকি বিশেষত নদিয়ার এলাকায় গিয়ে থ্রেট করে আসতো যে তোমরা যদি ভুলবশত এপার বাংলায় চলে আসো, তোমাদেরকে কিন্তু জেল হাজত ছাড়া আর কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সোজা হিসেব বোঝেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক তোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দু বিরোধিতায় নেমেছেন। আজকে উনি ভারতের সংবিধানের শপথ নিয়ে ভারতের সংবিধানের বিরুদ্ধে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের যে একটা বেসিক প্রিন্সিপাল রয়েছে, প্রাথমিক দায়িত্ব রয়েছে হিন্দু উদ্বাস্তু শরণার্থীদের জন্য, তাদের বিরুদ্ধে উনি সরকার পরিচালনা করেন এবং এটা দিনের পর দিন চলে। ওমর ফারুকের মতো জঙ্গি আজ তৃণমূলের নেতা হয়ে যায় ওপার বাংলা থেকে এসে। সাদ রাডির মতো জঙ্গি আজ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বদান্যতায় ডবল ভোটার কার্ড পেয়ে যায়। কিন্তু যদি নামটা হয় সুব্রত মণ্ডল, যদি নামটা হয় কোনো হিন্দু উদ্বাস্তুর, যদি কোনো উদ্বাস্তুর কান্না, উদ্বাস্তুর যন্ত্রণা, উদ্বাস্তুর হাহাকার মুখ্যমন্ত্রীর কানে পৌঁছায়, তিনি তার মমত্ববোধটা হারিয়ে ফেলে তাদের ওপর অত্যাচার শুরু করেন। আজকে জায়গায় জায়গায় হিন্দু যারা ওপার বাংলা থেকে এসেছেন, তাদের ডকুমেন্টসের একটা বিন্দু যদি ভুল হয়ে থাকে, মমতা ব্যানার্জির পুলিশ তাদের অ্যারেস্ট করে নেয়, তাদেরকে জেলে থাকতে হয় মাসের পর মাস। এই সুব্রত মণ্ডলের কন্যা কোথায় গেছেন? কোথায় গেছেন? জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী 21শে জুলাই 2024 বলেছেন যে আমি ওপার বাংলার জন্য রাস্তার দরজা জানলা খুলে দিচ্ছি। কাদের বার্তা দিয়েছিলেন? জামাতিদের, ওমর ফারুকদের। আর যদি ওই অত্যাচারিত হয়ে সুব্রত মণ্ডলের পরিবার আসে, একটা ফুটফুটে বাচ্চা কন্যা সন্তান, তাকে গায়েব করে দিলেন, তাকে বাংলাদেশে আবার ওই জিহাদি জামাতিদের দিকে পাঠিয়ে দিলেন। জানি না তাদের সাথে কি করেছে সেই মেয়েটার সাথে, আমরা কেউ জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাংক তোষণ করতে করতে আর কতটা হিন্দু উদ্বাস্তু সর্বনাশ করবেন, আর কতটা হিন্দু বাঙালির সর্বনাশ করবেন? যে এখানে তো
তো নিয়ম রয়েছে। বারবার করে শেষ মুহূর্তে পর্যন্ত যখন তার আগে এসআইআর শুরু হচ্ছিল সেই সময় তো বলা হচ্ছিল বিভিন্ন জায়গাতে সিএ ক্যাম্প করা হয়েছে। আমাদের এখানে শোতে এসে আপনাদের দলের তরফ থেকেও একাধিক ক্যাম্প সেখানে তৈরি করা হচ্ছিল, বিশেষত বনগা বিভিন্ন জায়গাতে, এবং সেখানে সেই সহায়তা কেন্দ্র তৈরি হয়েছিল যে তাদের জন্য, যে তারা আসলে কোথায় যাবে, কি করবে, কিভাবে হবে। তরুণজ্যোতি তিওয়ারি তার আইনজীবী ছিলেন, বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি দীর্ঘদিন ধরে এই আইনি লড়াইটা লড়ছিলেন। যেই মুহূর্তে খবর পেয়েছিলেন, আমি একবার এই ঘটনার পর আজকে ছাড়া পাওয়ার পর তরুণজ্যোতি তিওয়ারি কি বলছেন একবার শোনাবো আপনাদের, চট করে শুনুন। যারা আজকের দিনে পশ্চিমবঙ্গে খালি ভাষার ভিত্তিতে একটা ভাগ করার চেষ্টা করছে, তাদেরকে খালি মনে করিয়ে দিই, হিন্দুদের বেছে বেছে তাড়ানো হলো। আজ থেকে নয়, 1971 থেকে চলছে এটা। ভাষাটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা ধর্ম। ভারত সরকারকে ধন্যবাদ, ভারত সরকার 2025-এর 1 সেপ্টেম্বর একটা আইন আনে, অর্ডারে বলে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের, এখানে বাংলাদেশ থেকে আসা মাইনরিটিদের মানে হিন্দুদের মেনলি, এখানে কোনো কাগজ থাক না থাক তাও তাদের বিরুদ্ধে কোনো প্রসিকিউশন হবে না। তারপর উচিত ছিল কি, রাজ্য সরকারের জেল ফাঁকা করে দেওয়া উচিত ছিল, ছাড়েনি। দিনের পর দিন মামলাটায় রাজ্য সরকার টাইম নিয়ে গেছে। ইনফ্যাক্ট গতকালকেও মামলাটা টাইম নিয়েছে। যদি ধরুন এরকম একটা নিয়ম রোহিঙ্গা মুসলমানদের জন্য হতো, এরকম একটা নিয়ম বাংলাদেশি মুসলমানদের জন্য হতো, রাজ্য সরকার কি টাইম কিল করতো? জামাই আদরে তাদেরকে বের করে দিত। হিন্দুদের সাথে এই দ্বিচারিতা কেন? এই ভদ্রলোকের বাচ্চা মেয়েটা, একটা মেয়ে, তাকে হোমে রাখা ছিল, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। আইনটা তো ছিল, থাকার পরও পুশব্যাক কেন করা হলো? তার উত্তর রাজ্য সরকার কি দেবে? জামা জেতার ফল কি হতে পারে, তার এফেক্ট এদিকে কি হবে, পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পারছে তো। আমি এই জায়গা থেকেই রক্তিমবাবু আমার সঙ্গে রয়েছেন, রক্তিমবাবুর কাছে আসবো। কিছু বলতে চাইছিল বোধহয় অঙ্কন। না, আমি বলছি আপনি সিএ এর প্রসঙ্গ আনলেন। সিএ তো দেশের আইন, সেই সিএ দেশের আইন নিয়ে কিভাবে ভুল বোঝানো হয়েছিল এই তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে, তার সহযোগী সিপিএম কংগ্রেস মিলে। সিএ আইনটাই তো এসেছিল উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের জন্য, একটা দেশের আইন। সেই দেশের আইনকে দেশের সাংবিধানিক দায়িত্বে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যা ছিচি বলে দেশের আইনকে অবজ্ঞা করেছিলেন। আমি বলছি যে এই আপনারা বলছেন নিঃসন্দেহে রাজনীতির কথা, আমি দেখেছি ক্যা ছিচি নিঃসন্দেহে জয় গোস্বামীদেরকে পাশে দাঁড় করিয়ে মঞ্চ থেকে ক্যা ছিচি। আমি দেখেছি যে এসআইআর এর আগে মঞ্চে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর সঙ্গে সিএ এনআরসি কে গুলিয়ে দিয়েছেন। আমি দেখেছি যে এখানে আসলে শরণার্থী বা অন্য দেশ থেকে চলে আসা তারা শরণার্থী না কি আমি জানি না, তাদেরকে শরণার্থী হিসেবে তাদেরকে আড়াল করে রাখার জন্য, তাদেরকে লুকিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এমনি ভোটার আইডি কার্ড বা সমস্ত কাগজপত্র করে দেয়। স্বপ্না বিশ্বাসরা এমনি তাদেরকে বিভিন্ন জায়গাতে সাহায্য করেন। তার জন্য তো আইনের কি দরকার? আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।